আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য জয়কুলির পক্ষ থেকে মিশন ডিউ এর সম্পূর্ণ ফ্রি ধারাবাহিক লাইভ ক্লাসের প্রোগ্রামে আজকে তোমাদের সঙ্গে যুক্ত আছি তোমাদের মুন্না ভাইয়া। আজকে আমরা পদার্থবিজ্ঞানের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের ক্লাস করব। সো আজকে কিন্তু এই ক্লাসটা আমরা দুইটা পর্বে নিব। আজকে হচ্ছে পার্ট 1 ক্লাস, পার্ট 2 ক্লাস পরবর্তীতে অনুষ্ঠিত হবে। সো সবাই আমাকে সর্বপ্রথম বলে দাও যে ভাইয়া আমরা ক্লিয়ারলি কথা শুনতে পাচ্ছি কিনা এবং সবকিছু ঠিকঠাকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা। তো সবাই একটু বলো, আমিও যদি একটু চেক করে নেই। সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাব এবং ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের মেনশন করে দাও। আলটিমেটলি আমরা সবাই মিলে ক্লাসটা করব, অনেক মজা হবে এবং অনেক নতুন কিছু শিখতে পারবো। তোমরা সবাই একটা বিষয় অবগত আছো, এই মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কি বারবার এইখান থেকে প্রশ্ন আসে। আর খুবই মজার একটা বিষয় হচ্ছে এইখানে অনেক কিছু ফিক্সড মান আছে, তোমার আলটিমেটলি তুমি দেখেই মুখস্থ অ্যান্সার বসাই দিতে পারবা। সেই বিষয়গুলো আমি সুন্দর মতো তোমাদেরকে নোট ডাউন করাই দিব এবং যেগুলো মুখস্থ করার বিষয় আছে সেগুলো শর্টকাট টিপসের মাধ্যমে তোমরা কিভাবে অনেক ইনফরমেশন একসাথে মনে রাখতে পারবা সেগুলো দেখাই দিব। সো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো সবাই একটু, যারা যুক্ত হয়ে গিয়েছো তাদেরকে তো মোস্ট ওয়েলকাম, আর যারা আলটিমেটলি যুক্ত হয়ে গিয়েছেন অলরেডি তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের মেনশন করেন এবং আপনারা একটু কষ্ট করে আমাকে বলেন যে আমার কথা এবং স্ক্রিন সবকিছু পারফেক্ট আছে কি না। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে নেই, সেটা হচ্ছে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটির জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের এই প্রস্তুতিকে আরো সুন্দর স্মুথলি আলটিমেটলি সকল বিষয়ের প্রস্তুতিকে সুন্দরভাবে নেওয়ার জন্য তোমরা অবশ্যই জয়কুলির এক সেট বই, যেই বিভাগের আসো না কেন, সায়েন্সের থাকলে সায়েন্সের এক সেট বই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমাদের রয়েছে, আর্টস কমার্স। সো তোমরা কি করবা, আমাদের জয়কুলি প্রকাশনের এক সেট বই নিবা, কারণ এই বইগুলোতে আমরা এমনভাবে তোমাদের জন্য কনসেপ্টগুলো সুন্দরভাবে সাজাই দিছি। এখান থেকে আলটিমেটলি তোমার যে থিওরি টাইপ বিষয়গুলো আছে তোমরা সুন্দরভাবে সেখানে সাজানো রয়েছে, আবার ম্যাথমেটিক্যাল টাইপ যে বিষয়গুলো আছে সেখানে সাজানো রয়েছে। তোমরা সবাই জানো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো তুমি একটা বড় ক্যালকুলেশন টাইপের ম্যাথমেটিক্স তুমি কিভাবে শর্ট সময়ের মধ্যে করতে পারবা সেগুলো সুন্দরভাবে কিন্তু আমাদের জয়কুলি বইগুলোতে দেওয়া রয়েছে। এবং তুমি কিভাবে থিওরি পার্টগুলো শর্টকাট ছন্দের মাধ্যমে বা টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারবা সেগুলোও কিন্তু আমাদের সুন্দর মতো বইগুলোতে উপস্থাপন করা হয়েছে। সো তোমার এই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির এই কঠিন জার্নিতে অনেক অংশেই বন্ধু বেস্ট ফ্রেন্ড হিসেবে কাজ করবে আমাদের এই জয়কুলি প্রকাশনের বইগুলো। সো সবাই যারা এখনো কালেক্ট করে নেননি অবশ্যই কালেক্ট করবেন। তোমাদের হাতে যদি বই থাকে, ধরো আমি ফিজিক্স আজকে ক্লাস নিব, সো ফিজিক্স বিচিত্রা অর্থাৎ পদার্থ বিচিত্রা তোমার যদি থাকে তাহলে তোমার বুঝতে এবং পড়াগুলো রিলেট করতে সুবিধা হবে। সো সবাই অবশ্যই যারা এখনো বই কালেক্ট করোনি, তোমার নিকটস্থ লাইব্রেরি বা অনলাইন যে কোনো জায়গা থেকে তুমি বই কালেক্ট করতে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। সো আমরা যদি একটু ক্লাসে যাই। সো সবাই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, এবং সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তোমাদের সবার দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাতে পারো। আমরা এখনই আমাদের ক্লাসে চলে যাব। আমি আবারও বলে নেই, আজকের এই মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের ক্লাসটা আমরা দুইটা পার্টে নিব, ঠিক আছে? এটা একটু বড় এবং এখান থেকে বেশি প্রশ্ন আসে। সো আলটিমেটলি আমরা দুইটা পার্টে নিব, আজকে পর্ব 1 এবং পরবর্তীতে আবার পর্ব 2 ক্লাসটা অনুষ্ঠিত হবে। সো আমরা যদি একদম প্রথম প্রশ্নটাতে যাই ভাইয়া, প্রথমটা একটু দেখো। আমরা আলটিমেটলি প্রথমে থিওরি পার্টটা একটু রাখছি, তারপরে আমরা ক্যালকুলেশন পার্টটা রাখছি, অর্থাৎ আমাদের ম্যাথমেটিক্স যে পার্টটা আছে। সো এই থিওরি পার্টের প্রশ্নগুলো তোমরা কিন্তু অধিকাংশই অ্যান্সার করতে পারবা। অবশ্যই যেটা তুমি জানো, ভুল হোক কোনো সমস্যা নাই, কমেন্ট সেকশনে উত্তর দিবা। যদি ভুল হয় সেই ভুলটা ধরাই দেওয়ার দায়িত্ব আমার। আমি বারবার করে তোমাদেরকে বলি যে ভাইয়া যত পারো আমার ক্লাসে ভুল করো, এই ভুলগুলো যাতে পরীক্ষায় অর্থাৎ ভর্তি পরীক্ষায় রিপিট না হয়। তুমি যেটা ভুল করতেছো সেটা আমি তোমাদেরকে ভুলটা ধরাই দেওয়ার জন্য এখানে দাঁড়াইছি। সো অবশ্যই যেটা পারবা বা যেটাই তুমি পারো বা যেটা তুমি জানো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সো আমরা প্রথম কোশ্চেনটা একটু আসি, দেখি প্রথম কোশ্চেনটা আমাদের কি বলা আছে। সবাই একটু উত্তর দিবা যে ভাইয়া মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা, দেখো মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রাটা কি হবে, মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রাটা কি হবে। দেখো আমরা এই যে মাত্রা, একক এবং মাত্রা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দিতে যাও না কেন, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, গুচ্ছ যেখানেই যাও না কেন, তোমার এই একক এবং মাত্রা থেকে কিন্তু একটা প্রশ্ন বারবারই দেখতে পাওয়া যায়, যে কোনো কিছুর একটা একক মাত্রা আসবে। সো আমরা প্রত্যেকটা ফিজিক্সে যখনই যেই কনসেপ্টটা পড়বো সেটার মাত্রা একক ক্লিয়ার রাখবো। এখন মাত্রা একক অনেকে কি তুমি ডিরেক্ট মুখস্থ বসাইতে পারবা, আবার মাত্রা একক কিন্তু যাদের মুখস্থ থাকে না কোনো টেনশন নাই, তুমি সূত্র থেকে মাত্রা একক আনতে পারবা। সো দেখো আমাদের এইখান থেকে জি এর মাত্রা বলছে। সো দেখো এই মাত্রা আর এককের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমি একটু লিখে দেই তোমাদেরকে। মাত্রা এবং একক, মাত্রা এবং এককে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের একক বিভিন্ন সূত্রভেদে, এককটা কি আমাদের এককটা সূত্রভেদে বা কন্ডিশন ভেদে
আমাদের কি এককটা কন্ডিশন ভেদে বা সূত্র ভেদে চেঞ্জ হয়, এককটা সূত্র ভেদে বা কন্ডিশন ভেদে কিন্তু চেঞ্জ হয়। একটা জিনিসের অনেক কয়টা একক থাকতে পারে, একটা জিনিসের অনেক কয়টা একক থাকতে পারে, কিন্তু আমাদের মাত্রা কিন্তু ভাইয়া ফিক্সড, মাত্রা জীবনও চেঞ্জ হয় না, মাত্রা জীবনও চেঞ্জ হয় না, মাত্রা ফিক্সড, মাত্রা ফিক্সড। এই ইনফরমেশনটা অনেকে আমরা জানি না, মাত্রা ফিক্সড। সো আবার প্রত্যেকটা মাত্রা থেকে দেখো, প্রত্যেকটা মাত্রা থেকে তুমি একটা করে একক আনতে পারবা। এখন দেখো এগুলো নিয়ে আমি এখন বিস্তারিত তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো। ওকে, সো এখন দেখো আমাদের কি বলছে যে ভাই অভিকর্ষ ধ্রুবক, আমাদের মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা। দেখো আমরা কি বলছি যে ভাই জি এর মাত্রা, মাত্রা এবং একক মুখস্থ রাখে অনেকেই, ডিরেক্ট মুখস্থ বসায় দেয়। আবার তোমার যদি মুখস্থ না থাকে তাহলে প্যারা খাওয়ার কোনো দরকার নাই, আমরা কি করতে পারবো, ডিরেক্ট সূত্র থেকে আনতে পারবো। এখন সূত্র থেকে কিভাবে আনবো সেটা একটু তোমাদেরকে দেখাই দিই। চলো আমরা মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল এর সূত্র কি জানি ভাইয়া, F = G m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার বা আর স্কয়ার, যাই বলো না কেন, অর্থাৎ দূরত্ব। আমাদের মহাকর্ষ সূত্রটা কি ভাইয়া, মহাকর্ষ সূত্রটা হচ্ছে এমন যে ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক বলটা এবং আমাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, সো এখন দেখো এখান থেকে আমাদের এই জি এর মাত্রা বের করতে বলছে, তাহলে আমরা জি ইকুয়াল টু কি লিখতে পারবো, যে ভাইয়া এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। সো আমরা যদি মাত্রাটা আনতে যাই তাহলে এফ এর মাত্রা কি ভাই, আমরা সবাই জানি যে ভাই m l t ইনভার্স 2, আবার ডি মানে দূরত্ব লেন্থ, অর্থাৎ l স্কয়ার বসাই দিব, ডিভাইডেড বাই আমাদের m এর মাত্রা কি ভাই, বড় হাতের m, তার মানে বড় হাতের m দুইটা যেহেতু আছে তার মানে স্কয়ার করে দাও, তার মানে এইখানকার একটা m এইখানকার একটা m কেটে দাও, তাহলে নিচে কিন্তু আরেকটা m অবশিষ্ট থেকে যাচ্ছে, তার মানে এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে আমরা m ইনভার্স 1 পাচ্ছি। আবার দেখো এখানে একটা l, এখানে দুইটা l, তার মানে মোট তিনটা l, তার মানে l কিউব। তারপরে আবার কি বলা আছে ভাই, t ইনভার্স 2, তার মানে t ইনভার্স 2। সো এটাই হচ্ছে আমাদের কি ভাইয়া, আমাদের মহাকর্ষীয় ধ্রুবক g এর মাত্রা। সো m ইনভার্স 1 l কিউব, m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2 কোথায় আছে বলো তো দেখি ভাইয়া, কোথায় আছে? সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে উত্তর দাও যে ভাইয়া m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2 কোথায় আছে? ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কিন্তু বি নাম্বারটা রাইট आंसर। কি ভাইয়া, বি নাম্বারটা কিন্তু রাইট आंसर। ওকে, সো দেখো এইখানে যখন মাত্রা থেকে আমাদের প্রশ্ন আসবে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে কোনটার পাওয়ার পজিটিভ নাকি নেগেটিভ, ইনভার্স আছে নাকি পজিটিভ আছে। দেখো আমাদের কিন্তু এই যে l ইনভার্স 1, ঠিক আছে, আবার l টু দি পাওয়ার 3, m ইনভার্স t ইনভার্স 2। সো এই পাওয়ারগুলো খেয়াল রাখতে হবে, পজিটিভ নেগেটিভ এটা কিন্তু তাড়াহুড়া করলে তোমরা ভুল করে বসে থাকো। সো এই জিনিসটা খেয়াল রাখবা। আবার কি বললাম যে ভাইয়া আমাদের এককটা বিভিন্ন কন্ডিশন ভেদে চেঞ্জ হয়। যেমন আমি তোমাকে একটা সহজ কনসেপ্ট দিয়ে বুঝাই, ধরো আমাদের নিউটনের বলবিদ্যা আমরা বলের একক কি জানি, আমরা বলের একক, অর্থাৎ বলের একক কি জানি আমরা, যে ভাইয়া বলের একক নিউটন, বলের একক নিউটন, তাই না? সবসময় কি ভাই নিউটন, আর কি হইতে পারে না? অবশ্যই হইতে পারে। দেখো আমরা কি জানি, W = Fs জানি, একটা সূত্র আছে W = Fs, এখানে F টা কি ভাইয়া, এখানে বল, তার মানে F = আমরা কি লিখতে পারি যে ভাইয়া W ডিভাইডেড বাই S, তার মানে W এর একক কি ভাইয়া জুল, আর সরণের একক কি ভাই মিটার, তার মানে জুল মিটার ইনভার্স 1, তার মানে এটা কিসের একক ভাইয়া, এটাও কিন্তু আমাদের বলের একক। আবার বল F = কি জানি ভাইয়া, F = ma জানি, তার মানে m এর একক কি ভাইয়া কেজি, আর এর একক কি ভাইয়া ms ইনভার্স 2, তার মানে এটা কার একক, এটাও কিন্তু বলের একক। তার মানে দেখো বলের কয়টা একক পেলাম, একটা, দুইটা, তিনটা, তার মানে বিভিন্ন কন্ডিশন ভেদে বা বিভিন্ন সূত্র ভেদে আমাদের একটা জিনিসের একক চেঞ্জ হইতে পারে, বাট মাত্রা জীবনও চেঞ্জ হবে না। আবার মাত্রা থেকে কি আসছে, একটা করে একক পাবো। যেমন আমরা মহাকর্ষ ধ্রুবকের কি পাইলাম, একটা মাত্রা পাইলাম। এখন দেখো মহাকর্ষ ধ্রুবকের এই মাত্রা থেকে একটা করে একক আনতে পারবো। মাত্রা থেকে কি আনতে পারবো ভাইয়া, একক আনতে পারবো। দেখো এখান থেকে যদি আমরা একক আনি, তার মানে দেখো আমাদের কি আসতেছে, এটা ভর মাস, তার মানে কেজি, কেজি ইনভার্স 1 মিটার কিউব, আবার সেকেন্ড ইনভার্স 2, এটা কার একক হইতে পারে, এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক হইতে পারে। ঠিক আছে, এছাড়াও আরো একক আছে, আমরা একটু পরেই দেখবো, সেটা একক থেকে অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে। তো সবার কনসেপ্টটা ক্লিয়ার কিনা, মাত্রা এবং একক নিয়ে যত কনফিউশন ছিল একদম শর্টে সুন্দরভাবে তোমাদেরকে বলে দিছি। সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে ক্লিয়ার কিনা। দেখেন মাত্রা একক থেকে কিন্তু এই লাইনটা অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে, মাত্রা একক থেকে এই লাইনটা অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে যে ভাই বিভিন্ন কন্ডিশন ভেদে বা সূত্র ভেদে আমাদের একক চেঞ্জ হইলেও মাত্রা জীবনেও চেঞ্জ হয় না। আবার প্রত্যেকটা মাত্রা থেকে আমরা একটা করে একক আনতে পারবো। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, আর জোস সবার ক্লিয়ার, ধন্যবাদ। সো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাবো। সো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, দেখো তো নেক্সটে কি বলা আছে, নেক্সটে এই তো অনেক জোস একটা কনসেপ্টের প্রশ্ন। দেখো গাছের একটি আপেল পৃথিবীকে F1 বলে আকর্ষণ করতেছে এবং পৃথিবী আপেলটাকে F2 বলে আকর্ষণ করতেছে। তার মানে ধরো এটাকে আমাদের একটা পৃথিবী বলা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী বলা আছে, পৃথিবী। আবার এইখানে একটা আপেল দেওয়া আছে, ধরো এখানে আমি তো অঙ্কন বেশি একটা করতে পারি না রে, সো ধরে নাও যদি চিত্র না অঙ্কন করতে পারো একটা শর্টকাট টেকনিক শেখাই দিই, যে কোনো কিছু একটা আর্ট করবা, তারপরে এইখানে লিখে দিবা যে ভাইয়া চিত্র আপেল, তার মানে তোমার স্যারদের বুঝতে সুবিধা হবে। আপেল ধরো
তুমি চিত্র, যেমন আমি চিত্র অঙ্কন করতে পারি না, সো একটা সামহাও একটা যে কোনো কিছু একটা আর্ট করলাম, চিত্র আপেল, তার মানে ছাত্রদের বুঝতে সুবিধা হবে। যারা একটু চিত্রে দুর্বল আছে তারা এমনি করবে। বায়োলজিতে আমি মোটামুটি বায়োলজিতে দুর্বল, চিত্রগুলোতে একটু দুর্বল ছিলাম, সো আমি এমনি লিখে দিতাম চিত্র হৃৎপিণ্ড আঁকিয়ে দিছি, সো চিত্র হৃৎপিণ্ড। সো মোটাও চিত্র হৃৎপিণ্ডের মতো দেখা যাচ্ছে না, কিন্তু স্যার বুঝতে পারতেছে না আমি হৃৎপিণ্ড আঁকাইছি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো ধরো পৃথিবী, এই পৃথিবী এই আপেলটাকে আমাদের বড় হাতের F1 বলে আকর্ষণ করতেছে, আবার পৃথিবী আমাদের হচ্ছে পৃথিবী আপেলকে F2 বলে আকর্ষণ। আচ্ছা দাঁড়াও, গাছের একটি আপেল পৃথিবীকে F1, গাছের একটা আপেল পৃথিবীকে F1 এবং এইটা আবার কি F2 বলে আকর্ষণ করতেছে। আচ্ছা ঠিক আছে, সো পৃথিবী আপেলকে আকর্ষণ করতেছে, আবার আপেল পৃথিবীকে আকর্ষণ করতেছে, এটা বোঝাচ্ছে আমাদের। এখন তোমার এই দুইটা বলের মান সমান হবে নাকি কোনটা বড় হবে নাকি কোনটা ছোট হবে? সবাই একটু চেষ্টা করেন দেখি ভাইয়া, সবাই একটু চেষ্টা করেন যে কোনটা বড় নাকি কোনটা আলটিমেটলি ছোট। আচ্ছা, এই চিত্র দুর্বল কারা কারা? চিত্র, এই যে একজন আমার হচ্ছে পার্টনারে পাওয়া গেছি যে চিত্র দুর্বল, ঠিক আছে। আমি এই কাজ অনেক করতাম কলেজ লাইফে, স্কুল লাইফেও করছি ভাই। বায়োলজিতে তেমন পারতাম না, চিত্র অঙ্কন করতে পারতাম না, লিখে দিতাম চিত্র হৃৎপিণ্ড, চিত্র বৃক্ক, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। আচ্ছা, সবাই বলতেছে সি সি, হ্যাঁ সবারটাই রাইট অ্যান্সার আছে। এখন দেখো অনেকে আমরা কি ভাবি, আল্লাহ পৃথিবীতে অনেক বড়, আপেল তো অনেক ছোট, তার মানে বড় জিনিস মনে হয় ছোট বস্তুকে অনেক বেশি আকর্ষণ করবে, আবার ছোট হালকা পাতলা আকর্ষণ করবে। বিষয়টা কিন্তু এমন না। আমাদের আলটিমেটলি এই দুইটারই আকর্ষণ বল সব সময়ের জন্য সমান হবে। সব সময়ের জন্য কি ভাইয়া? সমান। আকর্ষণ বল সব সময়ের জন্য সমান। সো এইটা বড় দেখে বেশি আকর্ষণ করবে, এটা ছোট এটা দেখে কম আকর্ষণ করবে, বিষয়টা কিন্তু মোটেও এমন না। ওকে, সো সবাইকে ধন্যবাদ। এই তো মোটামুটি আমরা সবাই অ্যান্সার করতে পারছি। ওকে, সো চলো লক্ষ্মী বাচ্চারা আমরা নেক্সটে চলে যাব। সো আমরা যদি নেক্সটে যাই ভাই, দেখো তো নেক্সটে কি বলা আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বাহিরের উৎস দ্বারা মহাকর্ষীয় বলের বিপরীতে কাজটা কি? পজিটিভ, নেগেটিভ, জিরো নাকি ইনফিনিটি? এটা থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে তোমার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সবাই একটু বলো তো দেখি ভাইয়ারা, সবাই একটু উত্তরটা দাও, সবাই একটু উত্তরটা দাও, সবাই একটু উত্তরটা দাও যে ভাইয়া আমাদের আলটিমেটলি বাহিরের উৎস দ্বারা আমাদের মহাকর্ষীয় বলের বিপরীতে, দেখো বাইরের উৎস দ্বারা মহাকর্ষীয় বলের এই যে এই কনসেপ্টটা একটু খেয়াল রাখো, মহাকর্ষীয় বলের বিপরীতে কাজটা কি হবে? পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ নাকি নেগেটিভ, নাকি জিরো নাকি ইনফিনিটি, কোনটা? সবাই দ্রুত, সবাই দ্রুত। এই আমার ক্লাসে কিন্তু ঘুমাই ঘুমাই ক্লাস করা যাবে না, একটু কষ্ট করতে হবে ভাই, একটু কষ্ট করতে হবে, ঠিক আছে। আমিও তোমাদের জন্য কষ্ট করে ক্লাস নিচ্ছি, আমি এমন ভাবেই ক্লাস নেই যাতে করে আমার ক্লাসের পড়া তোমার ক্লাসে রিভিশন হয়ে যায়। আমি কিন্তু যেটা পড়াবো সেটা তোমার কাছে আদায় করে নিব ভাইয়া। ওকে, সো একটু অ্যাক্টিভ থাকতে হবে ক্লাসের মধ্যে, তাহলে দেখবা যে যা পড়াচ্ছি সুন্দর মতো মাথায় গেঁথে যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে সবাই পারছো, সবাই পারছো, আরে জোস, ধন্যবাদ। যে ভাইয়া আমাদের কি হবে? আমাদের নেগেটিভ। এটা থিওরি টাইপ প্রশ্ন, মাথায় রাখবা যে ভাইয়া বাইরের উৎস দ্বারা মহাকর্ষীয় বলের তোমাকে যদি বিপরীতে কাজ করতে বলে তাহলে আমাদের অবশ্যই অবশ্যই নেগেটিভ হবে, অবশ্যই অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। তো চলেন আমরা নেক্সটে চলে যাব। আমরা কি করব ভাইয়া? নেক্সটে চলে যাবো। নেক্সট প্রশ্নটা দেখি কি বলা আছে আমাদের। নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা। ওকে, আচ্ছা দেখো, গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখার সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটা কোন সূত্র? নিউটনের সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র, গাউসের সূত্র নাকি ম্যাক্সওয়েলের সূত্র? কোনটা? সবাই একটু বলো, সবাই একটু বলো। আজকের আমরা পার্ট 1 ক্লাসে কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি যে আজকে মহাকর্ষ অভিকর্ষ 2টা ক্লাস হবে আমাদের, ঠিক আছে। সো আমরা পার্ট 1-এ থিওরি টাইপ প্রশ্ন রাখছি, পার্ট 2-তে আমাদের কি ম্যাথমেটিক্যাল টাইপের প্রশ্ন রাখছি। এখানেও পার্ট 1-এও কিছু কিছু ম্যাথমেটিক্যাল আছে, একটু পরে আমরা দেখব। সো সবাই একটু অ্যান্সার করার ট্রাই করো, সবাই একটু অ্যান্সার করার ট্রাই করো। আচ্ছা, লিখিতটা কেমন হবে? সাধারণ জ্ঞানমূলক নাকি হচ্ছে? দেখো আমি লিখিত নিয়ে একটু কথাবার্তা বলি। সো লিখিত নিয়ে যেহেতু প্রশ্ন উঠছে, সো ফিজিক্সে ভাই কোনো জ্ঞানমূলক প্রশ্ন থাকবে না, ম্যাথে কোনো জ্ঞানমূলক প্রশ্ন থাকবে না। ওকে, যেহেতু আমি ফিজিক্স পড়াচ্ছি তোমাদের, সো ফিজিক্স নিয়ে কথাবার্তা বলি। ফিজিক্সে কোনো জ্ঞানমূলক প্রশ্ন থাকবে না। তোমার আলটিমেটলি 4টা প্রশ্ন থাকবে, 4টাতে 2.5 করে থাকবে, মোট নাম্বার 10। ওকে, বুঝতে পারছি? কোনো জ্ঞানমূলক নাই ভাই, ছোট ছোট ম্যাথ থাকবে। এখন ভাই আমরা যে সৃজনশীলে গ বা ঘ বড় বড় ম্যাথ করছিলাম, ওই বড় বড় ম্যাথগুলো আসবে না, ঠিক আছে। 2.5 মার্কটা একটু দেখো তোমরা, মার্ক দেখলেই তো বুঝতে পারবা 2.5। সো 2.5 এর মধ্যে মিডিয়াম কোয়ালিটির আলটিমেটলি ম্যাথগুলো আসবে, একদম বড় বড় ম্যাথ আসবে না। আবার রিটেনের জন্য কিন্তু তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একটা জায়গা ফাঁকা রাখবে, স্পেস দিবে, ওই স্পেসের মধ্যে তোমার সমাধানটা আটাইতে হবে, বুঝা গেছে? সো বড় বড় রিটেন আসবে না, সিম্পল সিম্পল রিটেন আসবে, 2.5 করে মার্ক থাকবে। এখন তুমি যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবা তখন খেয়াল রাখবা যে ভাই 2.5 কি আসতে পারে নাকি না আসতে পারে। যেগুলো বড় বড় সেগুলো 2.5 তো কখনোই আসবে না, সেটা তো 4 মার্কের জন্য ছিল, যেটা তুমি ঘ নম্বরে প্র্যাকটিস করছিলা সিকিউতে, বুঝা গেছে ভাইয়া? সো ফিজিক্সে কোনো জ্ঞানমূলক বা সংজ্ঞা কোনো প্রশ্ন আসবে না, ডিরেক্ট ম্যাথমেটিক্স, ছোট ছোট ম্যাথমেটিক্স আসবে, 2.5 করে আমাদের কি থাকবে? মার্ক থাকবে, বুঝা গেছে? আবার যদি আসি যে ভাই ম্যাথে তো আলটিমেটলি জ্ঞানমূলক নাই, সো আলটিমেটলি এখানে ম্যাথ থাকবে 2.5 করে থাকবে। কেমিস্ট্রিতে আসো এবং বায়োলজিতে এইখানে জ্ঞানমূলক প্রশ্ন আসে। যেমন কেমিস্ট্রিতে জৈব যৌগ থেকে যখন প্রশ্ন আসবে, ধরো জৈব যৌগের একটা প্রশ্ন এমন থাকবে যে ভাই হাইড্রোকার্বন বলতে কি বোঝায়, আবার
এই বিক্রিয়া থেকে কি উৎপাদ পাওয়া যায় এইরকম। সো আমাদের কেমিস্ট্রিতে কি জ্ঞানমূলক বা মানে আলটিমেটলি 1 নম্বরের প্রশ্ন থাকে, আবার একটাতে 1 মার্ক আর একটাতে 1.5 এরকম থাকে, বাট ফিজিক্সে এগুলো আসার সম্ভাবনা নাই। বিগত 4 বছর মনে হয় রিটেন হচ্ছে, সো একবারও ফিজিক্সে এরকম জ্ঞানমূলক প্রশ্ন আসে নাই। আবার বায়োলজিতে এখানে কোনো কথাই নাই, বায়োলজিতে চলে আসতে পারে। ওকে, বুঝা গেছে ভাইয়া রিটেন নিয়ে কথাবার্তা? কে প্রশ্ন করছিলা? ক্লিয়ার ভাইয়া রিটেন এটা কে জানিয়েছিল? মন্ডল। রিটার্ন নিয়ে কথাবার্তা বুঝছি আমরা। সো চলো এখন আমরা আলটিমেটলি প্রশ্নটাই চলে যাব। প্রশ্নটা কি ছিল যে ভাইয়া গ্রহ এবং সূর্যের সংযোগ সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটা কার সূত্র? এটা কার সূত্র রে? কার সূত্র? কার সূত্র বলো? এটা কার সূত্র? এই তো সবাই অ্যানসার করতে পারছো ভাই, কেপলারের সূত্র। দেখো কেপলারের সূত্র দেখো, এখন তোমাদেরকে স্পেশাল ট্রিক্সের মাধ্যমে শিখাই দিব যে ভাই কেপলার কেপলারের সূত্র কয়টা আছে বলো তো দেখি, সবাই কমেন্ট করো। কেপলারের মোট সূত্র কয়টা? কেপলারের মোট সূত্র কয়টা বলো দেখি। তারা কিভাবে প্রস্তুতি নিব? যারা মেডিকেল প্রস্তুতি নিচ্ছেন তারা কি আলটিমেটলি তোমাদের যদি সম্ভব হয় তাহলে শুরু থেকেই মনে করো দিনে 1 ঘন্টা বা আধা ঘন্টা একটু ম্যাথমেটিক্স দেখবা, ঠিক আছে? একটু ম্যাথমেটিক্স দেখবা, হালকা একটু ম্যাথমেটিক্স দেখবা, ঠিক আছে? তাহলে তোমার পরবর্তীতে ধরো মেডিকেল মিস হইলে তোমার কোপ আপ করতে সুবিধা হবে। ওকে, আবার আলটিমেটলি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো তো আলটিমেটলি দেখা গেছে যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাথমেটিক্স একটু কম আসে। সো থিওরিগুলো ভালো করে পড়ে রাখো, তার পাশাপাশি ভার্সিটি তোমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় যেটাতে পড়ার ইচ্ছা আছে সেই ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা টুকটাক ভাবে দেখবা, ঠিক আছে? এই বেশি সময় না, তোমার যদি একদম ডাইহার্ড যে ভাই আমাকে মেডিকেলে পড়তেই হবে, তাহলে তুমি এগুলো জাস্ট দেখে যাবা আর মেডিকেলটা ভালো মতো ফোকাস দিয়ে পরীক্ষা দিবা। মেডিকেলের পরে একটা নির্দিষ্ট সময় পাওয়া যাবে, ওই সময়ের মধ্যে একদম খায়া না খায়া পড়তে হবে ভাই, ঠিক আছে? যদি মেডিকেল মিস হয়ে যায়, সোজা বাংলা কথা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, সো বলো, এই তো আমাদের তিনটা, এই তো সবাই অ্যানসার করতে পারছো যে ভাই কেপলারের সূত্র কয়টা? 3টা। এখন যদি আমি বলি যে এই 3টা সূত্র কি কি, 3টা সূত্র কি কি, এটা অনেকে বলতে পারবে না। সো এটা একটা স্পেশাল টিক্সের মাধ্যমে তোমাদেরকে বলে দিই। চলো আমরা ধরো এই যে আমি অনেকক্ষণ থেকে ক্লাস নিচ্ছি, একটু আগে কি নিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার দিছে, তোমরা অনেকেই দেখছো, আমি ওটা বিশ্লেষণ করে দিলাম। অনেকক্ষণ থেকে ক্লাস নিচ্ছি, ক্ষুধা লেগে গেছে, তাই না? খাওয়া দাওয়ার প্রয়োজন। সো খাওয়া দাওয়ার ইংরেজি কি? ইট। আমরা এই খাওয়া দাওয়ার ইংরেজি দিয়ে দেখো কেপলারের সকল সূত্র মনে রাখবো। সো আমাদের EAT, দেখছো? সো আমাদের EAT, এইখানে প্রত্যেকটা ওয়ার্ডকে যদি আমরা ভাঙাই কেপলারের প্রত্যেকটা সূত্রকে পেয়ে যাবো। সো দেখো ই থেকে আমরা ইলিপস, তারপরে এ থেকে আমাদের এরিয়া, টি থেকে আমাদের টাইম। সো আমাদের গ্রহসমূহ আমাদের কি পথে ঘুরে? উপবৃত্তাকার পথে ঘুরে। এটা নিউটনের কেপলারের প্রথম সূত্র, এটা হচ্ছে ফার্স্ট সূত্র। ইলিপসের বাংলা কি রে? উপবৃত্তাকার, উপবৃত্ত। সো উপবৃত্তাকার পথে ঘুরে। সো আলটিমেটলি এটা কার সূত্র? কেপলারের প্রথম সূত্র। কেপলারের দ্বিতীয় সূত্র কি? ক্ষেত্রফল। সো এটাই যেহেতু আছে আমাদের এই যে ক্ষেত্রফলের সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র। তারপরে তোমাকে যদি বলা হয় কেপলারের তৃতীয় সূত্রটা কি? কেপলারের তৃতীয় সূত্র হচ্ছে আবর্তনকাল বা সময়ের সূত্র। আবর্তনকাল বা সময়ের সূত্র। বুঝা গেছে? সো আমার ক্লাস মানে কি, তোমার যেগুলোতে মনে রাখা অসুবিধা হয়, তোমার যেগুলো মনে থাকে না, সেগুলাই সুন্দর সুন্দর টেকনিকের মাধ্যমে তোমাকে মনে রাখার দায়িত্ব দেওয়া হচ্ছে আলটিমেটলি নিজ থেকে তোমাদের মুন্না ভাইয়া। সো ক্লাস শেষ পর্যন্ত থাকবা, দেখবা যে অনেক নতুন কিছু শিখতে পারবা। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই এইখান থেকে আমাদের এই সূত্রটা থেকে ম্যাথমেটিক্স আসে, সেটা কি ভাইয়া? T² সমানুপাতিক A³ অর্থাৎ আমাদের সময়ের উপর বর্গ এবং দূরত্ব, এটা কি সময়? এটা হচ্ছে আমাদের দূরত্বের ঘন, ঠিক আছে? এই কেপলারের সূত্র থেকে কিন্তু আমাদের ম্যাথমেটিক্স আসে, একটু পরে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, একটু পরে আমরা প্র্যাকটিস করবো। তার মানে কি রে, খাওয়া দাওয়া দিয়ে মনে রাখবো আমাদের কেপলারের সূত্র। আর কোনোদিন ভুলবা? যেদিনে কেপলারের সূত্র থেকে তোমার অপশনে প্রশ্নে দেখতে পারবা, তখনই আমার কথা মনে পড়বা যে আল্লাহ, মনে হয় তো শিখেছিল খাওয়া দাওয়া। সো আলটিমেটলি ইটকে প্রত্যেকটা ওয়ার্ডকে ভাঙাবা, আমাদের কেপলারের সূত্র চলে আসবে। 3টা সূত্র আছে। সো ইটের আলটিমেটলি ইলিপস মানে উপবৃত্ত, এরিয়া আমাদের ক্ষেত্রফল, টি টাইম মানে আবর্তনকাল। ওকে, ক্লিয়ার সবার? ক্লিয়ার সবাই বলো কিনা? সবাই একটু বলো, আপনার ক্লাসের অপেক্ষায় থাকি। হ্যাঁ, ধন্যবাদ, ইটস মাই প্লেজার। আচ্ছা, ওকে, সো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাবো, তাই না? চলো আমরা নেক্সটে চলে যাবো। সো সুন্দরভাবে শিখাই দিলাম। সো চলো আমরা দেখি নেক্সট প্রশ্নটা কি বলা আছে ভাই। নেক্সট প্রশ্নটা দেখো যে ভাই সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য। ভাই এটা যদি না পারো তাহলে আমার মান সম্মান সব শেষ। এখনই শিখাইছি কেপলারের সূত্র থেকে। সবাই উত্তর দাও, এটা না পারলে ভাই সব শেষ। এখনই শিখাইছি তোমাদেরকে, সবাই আগে ট্রাই করো, যদি না পারো আমি বলে দিব, না পারলে বলে দিব। সবাই দ্রুত বলো, ভাই সবাই দ্রুত বলেন যে এটার অ্যান্সার কি হবে। যে ভাই সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে আমাদের বছরের দৈর্ঘ্য কি হবে? সবাই একটু বলেন দেখি, বছরের দৈর্ঘ্য কি রকম হবে? বছরের দৈর্ঘ্য কি আমাদের বাড়বে নাকি কমবে নাকি স্থির থাকবে নাকি অসীম হবে? সবাই দ্রুত
না পারলে কোনো সমস্যা না রে, যে যেটা পারো সেটা অবশ্যই কমেন্টে জানাবা, ভুল হলে আরো ভালো, সেটা আমি ভুলটা তোমাকে সুন্দরভাবে বুঝাই দিব যাতে এই ভুলটা পরীক্ষার হলে রিপিট না হয়। এখন যদি তুমি চুপ করে বসে থাকো, আল্লাহ আমি শরম লাগে, আমার বন্ধু বান্ধব কি ভাববে, আমার টিচার কি ভাববে, আমি ভুল করছি, এটা ভাই এখানে শেখার জন্য আসছো, এখানে শরম করে লাভ নাই, এখানে তোমার দায়িত্ব হচ্ছে তুমি পড়াটা আদায় করে নিবা। ওকে আচ্ছা, তাহলে দেখো এই যে সবাই অ্যানসার করে ফেলছো, এ নাম্বার কমে যাবে সবাস, ধন্যবাদ। সো কেন এ নাম্বার, একটু ব্যাখ্যাটায় আসি চলো। যে ভাই আমাদের একটু আগে ক্যাপলারের থার্ড সূত্রটা আমরা কি পাইছি, ক্যাপলারের থার্ড সূত্র আবর্তনকালের সূত্র, যে ভাই টি স্কয়ার আমাদের হচ্ছে সমানুপাতিক a কিউব, তাই না? সো দেখো আমাদের এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে দূরত্ব, একটু আগে তোমাদেরকে নোট করে লিখে দিছি আমি। সো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ভাই, যদি এটা কি ভাই সমানুপাতিক সম্পর্ক না, একটা বাড়াইলে আরেকটা বাড়বে, একটা কমাইলে আরেকটা কমবে, সমানুপাতিক সম্পর্কটাই হচ্ছে এমন। সো এটা যেহেতু ভাই আমার কি করছে, দূরত্ব কমে গেছে, তাহলে অবশ্যই আমাদের বছরের দৈর্ঘ্য কমে যাবে। ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট आंसर। ধরো আমার এরকম সম্পর্ক y সমানুপাতিক 1/x, ব্যস্তানুপাতিক সম্পর্ক কি, এটা বাড়াইলে এটা কমবে, অর্থাৎ বিপরীত, আবার এটা কমাইলে এটা বাড়বে। সো সমানুপাতিক সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক সম্পর্ক কেমন মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে ভাই সমানুপাতিক তো বুঝলাম, বাট এখানে যে বর্গ আছে, এখানে যে কিউব আছে, এটা কি ইফেক্ট করবে না? না, সমানুপাতিক যদি হয় তাহলে এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে। বুঝা গেছে সবার? ক্লিয়ার কিনা বাবারা? একটু বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা একটু বলেন তো দেখি ভাইয়ারা, যে ক্লিয়ার কি না? সমানুপাতিক পাওয়ার কি থাকে থাক, সমানুপাতিক থাকলে এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এটা কমলে এটা কমবে, আর ব্যস্তানুপাতিক থাকলে একটা বাড়লে একটা কমবে, আবার এটা বাড়লে এটা কমবে। ওকে, সো সবাই একটু বলেন ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাব। ওকে শাবাশ। সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, দেখো তো নেক্সটে কি বলা আছে আমাদের। নেক্সটে দেখছো এই যে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা থেকেও একটা প্রশ্ন আসছে, মহাকর্ষীয় ধ্রুবকের একক থেকেও প্রশ্ন আসছে। সো দেখো আমরা ভাইয়া মহাকর্ষীয় ধ্রুবকের যদি এককটা বের করতে চাই, সো এককটা কিন্তু বিভিন্ন কন্ডিশনের মধ্যে চেঞ্জ হয়। আমি প্রথম প্রশ্নে এটা তোমাদেরকে সুন্দর মতো নোট ডাউন করে লিখছি, আবার মাত্রা চেঞ্জ হয় না, আবার মাত্রা থেকে তুমি একটা করে চাইলে একক আনতে পারবা। সো আমাদের এখানে কি চাইছে দেখো তো দেখি ভাইয়া, এখানে আমাদের কি চাইছে, আমাদের এককটা চাইছে কিন্তু। সো আমরা সূত্র থেকে ভাই যাদের মুখস্থ আছে তারা উত্তর দিয়ে দাও, যাদের মুখস্থ নাই তারা একটু খাতায় একটু লিখে একটু অ্যানসার করার ট্রাই করো। তাহলে দেখো আমরা জানি যে ভাইয়া f = g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার বা r স্কয়ার যাই বলো না কেন, তাহলে g = আমরা বলতে পারতেছি যে ভাই f d স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। আচ্ছা তাহলে দেখো f এর একক কি ভাই নিউটন, আর দূরত্বের একক কি ভাই মিটার, তার উপরে স্কয়ার আছে, আর এখানে কেজি, দুইটা আছে ভর, তার মানে কেজি স্কয়ার। তাহলে আমরা এককটা কি পাচ্ছি, নিউটন মিটার স্কয়ার, কেজি যেহেতু উপরে চলে আসবে তার মানে ইনভার্স হয়ে যাবে, কেজি ইনভার্স 2। তার মানে আমাদের অ্যানসারটা কি হবে, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 কোথায় আছে? ফ্যান্টাস্টিক ভাবে আমাদের সি নাম্বারটা রাইট অ্যানসার। সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলেন তো দেখি। এই তো সবাই অ্যানসার করে ফেলছি যে ভাইয়া সি নাম্বার। আরে জোস, ধন্যবাদ সবাইকে, ঠিক আছে সবাইকেই ধন্যবাদ। সবাই পারছে, আরে জোস, ঠিক আছে। দেখেন এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, থিওরি টাইপ প্রশ্ন যদি তুমি ভুল করো ভাই, সোজা বাংলা কথা দেখো, শুনতে খারাপ লাগতে পারে, থিওরি টাইপ প্রশ্ন, সহজ প্রশ্ন যদি তুমি ভুল করো, তুমি চান্স পাওয়ার যে প্রতিযোগিতা আছে সেটার মধ্যে অনেক দূর পিছাই যাবা। দেখো যারা চান্স পাবে তারা কেউই সহজ জিনিস ভুল করে চান্স পাবে না, কঠিন জিনিস ম্যাক্সিমাম অনেকেই ভুল করতে পারে, সহজ জিনিস ভুল করে চান্স পাওয়াটা সো টাফ। সো থিওরি টাইপ প্রশ্ন কখনোই ভুল করা যাবে না, সহজ প্রশ্ন কখনোই ভুল করা যাবে না, তাহলে তোমার সিরিয়াল অনেক দূর চলে যাবে। ওকে, তার মানে যেটা পড়বা ভালো মতো পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, আলটিমেটলি পরীক্ষায় আসলে যাতে ভুল না হয়। ওকে আচ্ছা চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো ভাইয়ারা। আমরা যদি নেক্সটে যাই, দেখো তো নেক্সটে কি বলা আছে। নেক্সটে হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্রের আমাদের কোন ভৌত রাশিটির নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়। কেপলারের দ্বিতীয় সূত্রটা কি জানি ভাইয়া, একটু আগে আমরা শিখছি। কেপলারের দ্বিতীয় সূত্রটা আমরা কি পাইছিলাম, EAT, EA মানে কি ভাইয়া, এরিয়া মানে কি ভাই, ক্ষেত্রফলের সূত্র। সো ক্ষেত্রফলের সূত্র দ্বারা আমাদের কোন ভৌত রাশির আমাদের নিত্যতা সূত্র প্রমাণ করা যায়, কোন ভৌত রাশির নিত্যতা সূত্র। দেখো আমাদের ভাই কেপলার কি ঘোরাঘুরির সূত্র দিছে না, যে আলটিমেটলি আমাদের সূর্যকে কেন্দ্র করে গ্রহসমূহ উপবৃত্তাকার পথে ঘোরে, কে বলছে, কেপলার বলছে। তার মানে এখানে ঘুরতেছে, তাই না, গ্রহসমূহগুলো ঘুরতেছে। তো যখনই ঘোরার জিনিস আসবে তখন রৈখিক ব্যাপার স্যাপার থাকবে নাকি কৌণিক ব্যাপার স্যাপার থাকবে, সবাই একটু বলো দেখি। যখনই ঘুরবে তখন কি রৈখিক থাকবে নাকি কৌণিক হয়ে যাবে? উত্তর পরে, আগে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো আমাকে। যখনই ঘুরবে ভাইয়া তখনই আলটিমেটলি রৈখিক থাকবে নাকি কৌণিক হয়ে যাবে, সবাই একটু বলো। যখন আমাদের ঘুরবে তখন আমাদের ব্যাপারটা কি হবে, যখন আমাদের ঘুরবে তখন আমাদের ব্যাপারটা কি হবে, সবাই একটু বলেন তো ভাইয়া, সবাই একটু বলেন। যখন আমাদের ঘুরবে তখন আমাদের ব্যাপারটা কি দাঁড়াবে, আসলে ব্যাপারটা কি দাঁড়াবে, আমাদের রৈখিক নাকি কৌণিক, বলো দ্রুত। আমাদের যখন ঘুরবে তখন ব্যাপারটা কি দাঁড়াবে, রৈখিক না কৌণিক? যখন আমাদের ঘুরবে তখন আমাদের রৈখিক দাঁড়াবে নাকি কৌণিক ব্যাপারটা হয়ে যাবে, কোনটা? কি রে কমেন্ট আসতেছে না কেন, কমেন্ট কি করতেছো না নাকি আমার নেটওয়ার্ক চলে গেল? সো সবাই একটু বলেন তো দেখি ভাইয়া দ্রুত।
সবাই একটু দ্রুত বলো রৈখিক না কৌণিক? এই তো সবাই পেরে গেছো যে ভাইয়া কৌণিক। কৌণিক তার মানে আমাদের আলটিমেটলি এখানে কি হবে, রৈখিক তো জীবনেও সম্ভব না, আমাদের ডি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। কৌণিক ভরবেগ যা একটু মাথায় রাখবা। তার মানে কি ভাই টেকনিক কি শিখাই দিলাম, কেপলার মানেই তো ভাই ঘুরতেছে, তার মানে কৌণিক ব্যাপার স্যাপার আসবে। সো কৌণিক একটাই আছে দেখো, আলটিমেটলি কৌণিক ভরবেগ, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এই তো সবাই পারছো, ধন্যবাদ সবাইকে। তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব, নেক্সট এ চলে যাব। সো নেক্সটে কি বলা আছে ভাইয়া দেখো তো, নেক্সটে কি বলছে যে ভাই দুটি বস্তুর মধ্যে যে দূরত্বে আছে তা অর্ধেকে নেমে আসলে মহাকর্ষ বল কি হবে? ভাই দূরত্বের সাথে বলের কি সম্পর্ক? দেখো আমরা যখন ফিজিক্সের প্রশ্ন সমাধান করি অনেকেই ভুল প্রসেসে সমাধান করি, এই জন্য বেশি সময় লাগে। সো কিভাবে তুমি ভুল প্রসেসে যাইতে পারো আমি একটু দেখাই দিই। চলো যে ভাই আমার এখানে কি কি আছে, ভাই বল যেহেতু চাইছে তার মানে বলের সূত্র কি ভাই, জি m1 m2 ডিভাইডেড বাই আমাদের আর স্কোয়ার বা ডি স্কোয়ার যাই বলো না কেন। অনেকে কি করে জানো, এই পুরো সূত্রটা নিয়েই কাজ করে। পুরো সূত্র নিয়ে কাজ করার দরকার নাই তো ভাই, তোমার টাইম, তোমার 1 সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড তোমার পরীক্ষা হলে গুরুত্বপূর্ণ। তুমি ফিজিক্সের ক্ষেত্রে মনে রাখবা কার কার সাথে সম্পর্ক স্থাপন করতে বলছে, যার যার সাথে সম্পর্ক স্থাপন শুধুমাত্র তাকে নিবা, বাকিগুলোকে ঘাত ধরে বের করে দিবা। তো দেখো এখন কি আছে ভাই, দুটো আমাদের বস্তুর মধ্যে দূরত্ব, তার মানে এখানে আর বা ডি এর মধ্যে অর্ধেক করছে আমার বল কত এফ, তার মানে আমার কি এফ আর আর এর মধ্যে সম্পর্ক। তাহলে দেখো এফ আর আর বাদ দিয়ে যা আছে সবগুলোকে বার করে দিব আমরা। তাহলে এফ আর আর এর কি সম্পর্ক ভাই, আমাদের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক না। সো এত বড় সূত্র নিয়ে কাজ করার দরকার নাই, আমরা জাস্ট এই যে সম্পর্ক নিয়ে কাজ করব, যতটুকু ডিমান্ড আমাদের প্রশ্ন অনুযায়ী। টাইম ম্যানেজমেন্ট তুমি কিভাবে ঠিক রাখবা, ভালো মতো একটু কথাগুলো শুনে রাখো, কাজে লাগবে। টাইম ম্যানেজমেন্ট কিভাবে তুমি হচ্ছে ঠিক রাখবা, তোমার যাকে যাকে নিয়ে কাজ করতে বলছে তাকে তাকে নিয়ে তুমি কাজ করো, অযথা সবাইকে নিয়ে কাজ করার দরকার নেই। সো দেখো এখানে আমাদের কি বলছে ভাই, দূরত্ব অর্ধেক করে ফেলছে, তার মানে আমরা f2 ইকুয়াল টু লিখতে পারবো, দূরত্ব যেহেতু অর্ধেক তার মানে আমাদের হাফ তার উপরে স্কোয়ার। সো আমাদের কি আসতেছে ভাই 1 ডিভাইডেড বাই 4, তার মানে এটাকে উল্টাই দিলে আমাদের কত হবে 4f1, অর্থাৎ 4 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। তার মানে আমাদের অ্যানসার কত হবে ভাইয়া, অ্যানসার কত হবে, অ্যানসার কত হবে 8 এর অ্যানসার কত হবে, এই তো ফ্যান্টাস্টিক ভাবে অনেকেই পেরে গেছো যে ভাইয়া সি নাম্বারটা রাইট অ্যানসার। আমাদের কি হবে, সি নাম্বারটা রাইট অ্যানসার, এই তো সবাই পেরে গেছো, ধন্যবাদ সবাইকে। আমাদের কি হবে ভাইয়ারা, আমাদের সি নাম্বারটা রাইট অ্যানসার হবে, আমাদের কি হবে সি নাম্বারটা রাইট অ্যানসার। সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে দেখি কি বলা আছে, জি এর মান সর্বোচ্চ, জি এর সর্বোচ্চ মান কোথায় পাওয়া যায়, সর্বোচ্চ মান কোথায় পাওয়া যায়, সবাই একটু দ্রুত বলো তো দেখি যে ভাইয়া জি এর সর্বোচ্চ মান কোথায় পাওয়া যায়। আচ্ছা কনক কি করছো রে, আচ্ছা ক্লাস করতে বলছো, মেনশন দিছো, ধন্যবাদ। এই কনকের মতো সবাই সবার সকল বন্ধুদের যাদের আলটিমেটলি বন্ধু হিসেবে তোমরা কি একটু তো রেসপন্সিবিলিটিস আছে না, ভালো জিনিস শিখতেছো, তো তুমি সহকারে তোমার বন্ধুকেও তো সুযোগ করে দেওয়া তোমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ঠিক আছে। সো অবশ্যই অবশ্যই যারা এখনো মেনশন করেন নাই, শেয়ার করেন নাই, একটু শেয়ার মেনশন করেন, ঠিক আছে। নিজে একা একা চান্স পায় লাভ কি, সবাই মিলে চান্স পান, ভার্সিটি লাইফ অনেক মজার হবে, বুঝা গেছে। ওকে সো চলো আমরা দেখি উত্তর করার চেষ্টা করে দেখি ভাইয়া, যে ভাইয়া আমাদের কি জি এর মান সর্বোচ্চ কোথায় পাওয়া যায়, জি এর মান সর্বোচ্চ। ভাই জি এর সমীকরণটা বা সূত্রটা কি আমরা সবাই যদি একটু দেখি, যে ভাইয়া জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, বেসিক সূত্র। তাহলে দেখো আমাদের জি এর সাথে ব্যাসার্ধ বা আর এর কি সম্পর্ক, যে ভাইয়া বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি ভাইয়া, বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে যেখানে আর বেশি সেখানে জি কম, আর যেখানে আর কম সেখানে জি বেশি, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তার মানে এটাকে যদি আমরা বাড়াই দেই এটা তাহলে কমে যাবে, আর যদি এটা কম হয় এটা বাড়বে, আর যদি এটা বেশি হয় তাহলে এটা কমবে। ব্যস্তানুপাতিক যে সম্পর্ক একে অপরের বিপরীত, কি হবে ভাইয়া, একে অপরের বিপরীত। তাহলে আসেন এখানে বলছে যে ভাই জি এর মান সর্বোচ্চ কোথায় পাওয়া যায়, মেরু, বিষুবীয় কেন্দ্র নাকি পর্বতের চূড়ায়। সো আমরা যদি একটা পৃথিবীকে অঙ্কন করি, দেখো পৃথিবী এরকম গোলাকার, সো আমাদের কোন অঞ্চলকে কি বলা হয়, দেখো আমরা যদি একটু দেখি ভাইয়া, এটাকে আমরা মেরু অঞ্চল বলি, এটা মেরু, এটাও মেরু, আর এটাকে কি বলি ভাইয়া, বিষুবীয়, বিষুবীয়, এটা কি বলি ভাইয়া, বিষুবীয়, ঠিক আছে, বিষুবীয়, ওকে, বিষুবীয় অঞ্চল। তাহলে দেখো যখন আমরা মেরু অঞ্চল নিব, দেখো যখন আমরা মেরু অঞ্চল নিব তখন কোণ কত হচ্ছে ভাই, কোণ কত হচ্ছে, কোণ কিন্তু ল্যামডা, মেরু অঞ্চলে কোণ আমাদের ল্যামডা, অর্থাৎ ল্যামডার মান কত 90 ডিগ্রি। সবাই একটু দেখো, এটা অনেকেই মুখস্থ করে, আমি তোমাকে বেসিক কনসেপ্টটা একটু দেখাই দিই। সো আমরা দেখো এখানে 90 ডিগ্রি আসতেছে। এখন দেখো যখন আমাদের কোনো কিছুর কোণ দেওয়া থাকবে, কোণের ক্ষেত্রে কিন্তু অভিকর্ষ ত্বরণের মানটা চেঞ্জ হয়ে যায়। সো আমরা তখন কি জানি যে ভাইয়া জি মাইনাস ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা, কস স্কোয়ার ল্যামডা, এই সূত্র অনেকে আমরা স্কিপ করে যাই, বাট এই সূত্রটা একটু মনে রাখতে হবে। দেখো তাহলে তোমার বেসিকটা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো ভাই ল্যামডার মান যদি 90 ডিগ্রি হয়, ল্যামডার মান যদি 90 ডিগ্রি হয়, দেখেন যখন আমাদের ল্যামডার মান 90 ডিগ্রি অর্থাৎ মেরু অঞ্চলে, তখন আমাদের cos 90 ডিগ্রি মান কত ভাই, cos 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের
cos 90 ডিগ্রি মান শূন্য, তার মানে পুরোটাই ভিনিশ হয়ে যাচ্ছে। তার মানে মেরুতে দেখো আমাদের মেরু অঞ্চলে পুরো জিনিসটাই এই এতটুকু অংশ পুরো ভিনিশ, শূন্য শূন্যর সাথে যাই গুণ করো না কেন শূন্যই হবে। তার মানে মেরুতে জি ল্যামডা ইকুয়াল টু শুধুমাত্র জি থাকতেছে। তার মানে জি এর সর্বোচ্চ মান আমরা পাইতেছি কোথায়? মেরুতে। আবার যদি আসি যে ভাই বিষুবীয়তে আসো, বিষুবীয়তে, তার মানে ল্যামডার মান ভাই এখানে কোনো তো উৎপন্ন হয় না, বিষুবীয়তে ফ্ল্যাট একদম 0 ডিগ্রি। তার মানে ল্যামডার মান যদি শূন্য হয়, cos 0 ডিগ্রি মান কত জানি ভাইয়া? cos 0 ডিগ্রি মান জানি আমরা কত? আমরা 1 জানি। সো 1 এর সাথে যদি ওমেগা স্কয়ার গুণ করে দাও, ওমেগা স্কয়ার, তাহলে কি হবে? দেখো এই জি থেকে সামথিং কিছু বাদ যাচ্ছে না, তাহলে দেখো আমাদের সবথেকে বেশি মান কোথায় পাচ্ছি ভাইয়া? জি এর সবথেকে বেশি মান কোথায় পাচ্ছি? মেরুতে। সবথেকে বেশি মান কোথায় পাচ্ছি? জি মেরুতে। তার মানে আমাদের মেরু হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝা গেছে? আমাদের এ নাম্বারটা। দেখো এই প্রশ্নটা আরো বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করা যায়। যদি আমি বলি যে ভাইয়া আমাদের এই যে মেরু অঞ্চল অপেক্ষায় বিষুবীয় অঞ্চল কত কিলোমিটার বেশি, কেউ বলতে পারবা? এটা আর্মফোর্স মেডিকেল কলেজে আসছিল এর আগের বারই। বলতে পারবা কেউ যে ভাই মেরু অঞ্চল অপেক্ষায় বিষুবীয় অঞ্চল কত কিলোমিটার বেশি? কত কিলোমিটার বেশি? দেখি একটু কমেন্ট সেকশনে কেউ পারো কিনা। এই যে তোমরা অনেকেই তো আছো মেডিকেল পরিস্থিতি নিচ্ছ, এটা দেখি কি অবস্থা। মেডিকেলে কিন্তু এটা পারতেই হবে, আর্মফোর্স মেডিকেলের রিসেন্ট সালে আসছিল। সবাই একটু বলো যে ভাই মেরু অঞ্চল অপেক্ষায় বিষুবীয় অঞ্চল কত কিলোমিটার বেশি? এটা একটু মাথায় রাখবা। 22 কিলোমিটার বেশি। কত কিলোমিটার ভাইয়া? 22 কিলোমিটার। এটা মানে রিসেন্ট সালেই এএফএমসি আর্মফোর্স মেডিকেল কলেজে আসছিল, ঠিক আছে? তার মানে দেখেন যেখানে আর এর মান বেশি সেখানে আমাদের আলটিমেটলি কি হবে? জি এর মান কম। তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম, মেরুতে জি এর মান বেশি। এমনিও ব্যাখ্যা করতে পারবেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? সব প্রসেসে শিখাবো, যে আর যেটা মনে থাকবে সেইভাবে তোমরা মনে রাখবা। ওকে, আচ্ছা। 2200 কিলোমিটার কেন রে? 2200 কিলোমিটার কেন? 22 কিলোমিটার, শুধুমাত্র 22 কিলোমিটার। হাই করছে কি? সো চলো আমরা নেক্সটে চলে যাব। আমরা কি করব? নেক্সটে চলে যাব। সো দেখো নেক্সটে 10 নম্বর প্রশ্নটা কি বলা আছে? ওকে, সো 10 নম্বর প্রশ্নটা দেখো তো কি বলা আছে যে ভাই পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করতে কোন সূত্রটি সঠিক? ঠিক আছে, এই দেখো আমি বারবার করে বলি ভাই ফিজিক্সে কিন্তু ডিরেক্ট সূত্রও পরীক্ষা আসে। দেখো সূত্র থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টাইপ হচ্ছে সমাধান করতে সূত্র লাগে, বাট এই সূত্রগুলো না ডিরেক্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। দেখো নিচের কোনটা ব্যাসার্ধের সঠিক সূত্র সেটা দেখো। আমরা যদি এগুলো দেখি যে ভাই কোনটা আসলে কিসের সূত্র বোঝাচ্ছে, এখানে দেখো জি আছে না, জি 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 একটু আগে আমরা কিন্তু কি পাইছি ভাই? জি, তাই না? জি এর সূত্রটা কি আসলে? জি ইকুয়াল টু লেখা যায় জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। একটু আগেই তোমাকে দেখাইছি যে ভাইয়া অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র দুইটা, সেটা কি কি জানি? সিম্পল একটা সূত্র জানি, আর যদি কোণ থাকে ল্যামডার মান দেওয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা সূত্রটা শিখছি। ওকে, আচ্ছা। এখন দেখো এখানে যেহেতু ল্যামডা টামডা কিছু দেওয়া নাই, তার মানে আমরা বুঝতেছি যে ভাই এই সূত্র নিয়ে কাজ করতে হবে। সো দেখো আর এর মান, এখন যদি আর এর মান আর স্কয়ার ইকুয়াল টু আমরা কি বলতে পারতেছি ভাইয়া? জি এম ডিভাইডেড বাই ছোট হাতের জি। তাহলে দেখো আর এর মান আর ইকুয়াল টু আমরা কি বলতে পারবো যে ভাইয়া রুট ওভার জি এম ডিভাইডেড বাই জি পাবো। সো রুট ওভার জি এম ডিভাইডেড বাই জি কোথায় আছে? এই তো জি এম ডিভাইডেড বাই জি, এ নাম্বারটা রাইট আনসার। ওকে, পারছো সবাই? এই তো এ নাম্বারটা রাইট আনসার। ওকে, সো দেখো আমি কিন্তু সর্বপ্রথম তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ভাইয়া আমরা কিন্তু এই ক্লাসটা দুইটা পার্টে নিব, ঠিক আছে? আজকে আমাদের হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার বিশ্লেষণের একটা লাইভ ছিল। সো ওই লাইভটা শুরু করতে আমরা একটু লেট করে ফেলছিলাম, কারণ আমাদের অফিসের হচ্ছে একটু যান্ত্রিক ত্রুটির কারণে শুরু করতে লেট হয়ে গেছে। সো আজকের ক্লাসটা আর ডিউরেশন আমি বাড়াবো না, কারণ এরপরে তোমাদের আরো একটা ক্লাস আছে। সো তোমরা কি ক্লাস হবে সেটা তো তোমরা সবাই জানো, সাজিদ ভাইয়ের মনে হয় ক্লাস। সো ক্লাসে সবাই উপস্থিত থাকবা, ক্লাসটা করো। আজকে এই ক্লাসটা এই পর্যন্ত আমি অফ রাখবো। আমাদের নেক্সট ক্লাস অর্থাৎ পর্ব 2 নাম্বার ক্লাসে কিন্তু আমি যে বাকি পার্টগুলো আছে আমাদের থিওরি এবং ম্যাথমেটিক্যাল সবকিছুই দেখাই দিব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।